Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are studying for your examination because this epidemic disease will disappear or will be disappeared one day, and this is our expectation and we pray for that. So after the finishing of this epidemic disease or finishing of this crucial time, difficult time, you will have to sit for your board examination. If God helps us or if God helps you, you will have to sit for your examination, and that for that reason you should study every day and regularly. Today I will help you, I will teach you about right form verbs, which is very important for all types of students, and this is the most important topic for not only students of board examination but also for the students who are going to sit for job examination. So today I will show you a real practice by solving a board question, and I will show you what are the shortcuts and what is the process of solving right form verbs. Let's see, I don't like to waste time, and before going to enjoy this lesson, I would like to invite you to subscribe the channel and share the link with your friends so that they can also learn from this YouTube channel. This is the only platform from where you can learn correct and proper English. So today here I have written a passage or a board question which was part of your board examination in 2016. So I will try to solve it, and at the same time I will teach you about shortcut techniques. First, I will tell you what are the process. So I would like to say in বাংলা যদি বলি তাহলে এই যে বিষয়টি সমাধান করার মূল যে কৌশল সেটি হচ্ছে প্রথমে তুমি এটি পড়ে নেবে। এর আগেও আমি চ্যানেলে এই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে। সেখানে এই বিষয় নিয়ে একাধিকবার আমি আলোচনা করেছি। প্রথম কাজটি হচ্ছে তুমি এই প্যাসেজটি পড়ে অর্থ দ্বারা করা হবে যে এটি কোন সময়ের কাজ। তারপরে যে কাজটি হবে সেটি হচ্ছে যে শব্দগুলো দেওয়া থাকবে, সেটি ব্র্যাকেটে দেওয়া থাকবে অথবা বক্সে দেওয়া থাকুক, সেই শব্দগুলোর অর্থ করবে, প্রত্যেকটির অর্থ করার চেষ্টা করবে। দেন যে থার্ড প্রসেসটি হচ্ছে তুমি প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ করবে। সেন্টেন্সের অর্থ করলেই যে শব্দটি মিজিং থাকবে সেই শব্দটি ওখানে এনে বসাবে। তারপরে হবে তুমি ফোর্থ টার্মস হচ্ছে টেন্সের প্রয়োগ, দ্যাট মিনস রুলসের প্রয়োগ। তাহলে প্রথমে আসতেছে অর্থ, তারপর হলো রুলস। ওই যে কথায় বলে যে ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। এই জন্য প্রথমে হচ্ছে তোমার ভাষা, তারপর হচ্ছে গ্রামেটিক্যাল টার্মস। তো প্রথমে তুমি অর্থ করবে, অর্থ করার ক্ষেত্রে হলো তোমার তিনটি ধাপ, তারপরে ফোর্থ ধাপটি হচ্ছে রুলস প্রয়োগ। তাহলে আমরা আজকে এই চারটি ধাপ অনুসরণ করে এটি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি এটা পড়ি, টু ইয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। ইফ এ ম্যান কমিটস ক্রাইম, যদি একজন মানুষ এনি টাইম যে কোনো সময় অপরাধ করে, অ্যান্ড রেপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড, তার অপরাধের জন্য যদি সে অনুতপ্ত হয়, হি মে ফরগিভ, সে ক্ষমা, এখানে হলো ক্ষমা পেতে পারে অথবা সে ক্ষমা করে দিতে পারে। তো এখানে ফরগিভ অর্থ ক্ষমা করা। তাহলে আমরা অর্থ একসাথে পেয়ে গেলাম দুটোর, সব যে শব্দটি দেওয়া থাকে তার অর্থ এখানে শিখলাম যে ফরগিভ অর্থ হলো ক্ষমা করে দেওয়া অথবা ক্ষমা পাওয়া। দেন হচ্ছে বাট দ্য ম্যান হু নট গিভ আপ, এটি নেগেটিভ করতে হবে, নট দিয়ে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে, সেটি যে টেন্সেরই হোক। তাহলে দ্য ম্যান হু গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, যে মানুষ ত্যাগ করে না। দ্য রং, ভুল কাজ। তারপরে এখানে রং ওয়ে হওয়ার কথা বা রং পথ, রং পথ। তারপর হচ্ছে সাফার শিওরলি, সে নিশ্চিতভাবে সাফার করে, দ্যাট মিনস কষ্ট পায় বা দুর্ভোগে পড়ে। দেন হচ্ছে ইন দ্য লং রান, পরিণামে বা অবশেষে, হি উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ, তার অবশেষে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, অবশেষে নিজেকে নিয়ে যায় অথবা অন্য কেউ তাকে নিয়ে যায়। দ্য ওল্ড সেইলর
এখানে বি ভার্বের জায়গায় আমরা জানি যে বসে অ্যামিজার ওয়াজার। যদি এর আগে কোনো মোডাল অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বি ভার্বের স্থানে অ্যামিজার ওয়াজারের পাঁচটি যে কোনো একটি বসাতে হবে। যদি মোডাল অক্সিলারি থাকে তখন বি ভার্বেরটাই ওখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এ রং ডুয়ার, ওল্ড সাইডার, এটি হচ্ছে একটি কাহিনী রয়েছে, একটি কবিতা, যে স্যামুয়েল টেইলর কোলরিজের একটি লেখা কবিতা, এইচএসসি বইয়ে রয়েছে এবং অনার্সের ক্ষেত্রে এই কবিতাটি পড়ানো হয়। সেটি হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। সেখানের এই কবিতার যে মূল চরিত্র সেই ওল্ড সাইলার, তার কাহিনীটি এখানে বলা হয়েছে এর প্রেক্ষাপটে উদাহরণ হিসেবে। দ্য ওল্ড সাইলার ড্যাশ এ রং ডুয়ার ইন হিজ লং জার্নি, তার যে দীর্ঘ ভ্রমণের পথে সে ছিল একজন অপরাধী, রং ডুয়ার মানে খারাপ কাজ করেছিল। হি কমিটেড এ ক্রাইম, সে একটি অপরাধ করেছিল। কিল এ সি বার্ড, একটি সামুদ্রিক পাখিকে হত্যা করেছিল। তাহলে অবশ্যই এখন দেখা যাচ্ছে এটি হলো পাস্ট টেন্সে নির্দেশ করতেছে, কারণ এই যে কমিটেড বলেছে, সে অপরাধ করেছিল। তাহলে অপরাধ করেছিল, তাহলে হত্যাও সে ওই সময় করেছিল, যেহেতু অপরাধ করেছিল এখানে বলা হয়েছে। এ সি বার্ড, যেটির নাম বা যেটিকে ডাকা হয় অ্যালবাট্রস। দ্যাট ক্রাইম, এই অপরাধ আলটিমেটলি সব শেষে বা পরিণামে ব্রিং এনেছিল ব্যাড লাক, তার যে দুর্ভাগ্য, তাহলে এনেছিল এটাও অতীত সময় নির্দেশ হয়ে যায়, এখানে আমরা বুঝতেই পেরেছি পড়ে। এই জন্য পড়লে সুবিধা হচ্ছে এটি, যদি তুমি একবারই পড়ে বুঝতে না পারো তাহলে আবার আরেকবার পড়ে নেবে। দ্য শিপ, শিপ অর্থ হচ্ছে জাহাজ। লিভ ইন দ্য আইসি সি, এই জাহাজটি যে বরফের সমুদ্রে এটি ত্যাগ করা হয়েছিল বা চলে গিয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল, সেটি এখানে হবে। দ্য সান শোন ওভার দেয়ার হেড, সূর্য তাদের মাথার উপরে একদম কিরণ দিচ্ছিল, দ্যাট মিনস প্রখর তাপ দিচ্ছিল। তাহলে এখানেও দেখা যাচ্ছে এটি পাস্ট টেন্স এখানে রয়েছে মূল ভার্বের পার্শ্ব। দ্য উইন্ড ড্রপ ডাউন, বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে বন্ধ হয়ে গিয়েছিল এটি আমরা এখানে বুঝতে পেরেছি, এটিও অতীতের ঘটনাই। ইট ওয়াজ এ গ্রেট ডিজাস্টার, এটি ছিল একটা খুব বড় ধরনের দুর্যোগ। তাহলে আমরা প্যাসেজটি পড়লাম, এখন আমরা এক একটি যেই জায়গায় শূন্যস্থান রয়েছে সেই লাইনটির অর্থ করার চেষ্টা করব। ইফ এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম অ্যান্ড রেপেন্স ট্রুলি ফর হিজ মিসডিড, যদি সে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়, হি মে ফরগিভ, সে ক্ষমা করে দিতে পারে, অথবা ক্ষমা তাকে করা যে সে ক্ষমা পেতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে দৈনন্দিন জীবনে যে সেন্টেন্সগুলো দেখে থাকি সেগুলো দুই ধরনের হয়, একটি প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। তাহলে এখানে যে সে ক্ষমা কাউকে করে দিবে না সে ক্ষমা পাবে, সেটি হলো তোমার এখানে অর্থ করার চেষ্টা করতে হবে। তাহলে যে অপরাধ করে সে অবশ্যই নিজেকে ক্ষমা করবে না, তাকে কেউ ক্ষমা করবে। তাহলে যে কাজ অন্য কেউ করে সেটি প্যাসিভ ভয়েস হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস হবে, এবং এখানে এটি রয়েছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে হলো বি বসিয়ে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। এটি হচ্ছে এই তোমার বি বসায় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কেন? সেন্টেন্সটি ছিল প্যাসিভ, প্যাসিভ ভয়েস। কীভাবে আমরা চিনলাম প্যাসিভ ভয়েস? সেটি হচ্ছে যে প্যাসিভ ভয়েস করা হয় যখন যে কাজ করে তার নাম যদি দেওয়া না থাকে অথবা উজ্জ থাকে সেটি। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি মোডাল অক্সিলারি হয়, এটি হচ্ছে শর্টকাট টেকনিক। মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বি বসিয়ে তারপর হলো ভার্বের থ্রি বসাতে হবে। এটি হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসের মোডাল অক্সিলারির ক্ষেত্রে স্ট্রাকচার। তো অক্সিলারি ভার্বটি দেওয়াই রয়েছে, তাহলে শুধু তোমার কাজ হচ্ছে বি বসিয়ে তারপরে মূল যে ভার্বটি ওখানে রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা। তাহলে আমি একসাথে অর্থ বলে দিয়েছি, কীভাবে সেন্টেন্সটি হয়েছে সেটি বলে দিয়েছি, এবং এটির শর্টকাট যে স্ট্রাকচারটি সেটিও আমি এখানে বলে দিয়েছি। এগুলো তোমার নোট করে রাখবে যাতে তোমাদের আরও বেশি সুবিধা হবে। দেন বি নাম্বারটা আমরা দেখি। বাট দ্য ম্যান হু নট গিভ আপ দ্য রং পাথ সাফার শিওরলি। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নৈতিকতামূলক কাজ বা কথা এখানে রয়েছে। তো নীতিকথামূলক যে কথাবার্তা যেগুলি থাকে সেগুলো সাধারণত সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনফিনিটিভ বর্তমানের সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অথবা ফিউচারের বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকে যেগুলো নীতিকথামূলক কাজ। তাহলে বাট দ্য ম্যান হু নট গিভ আপ দ্য রং পাথ সাফার শিওরলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন যদি থাকে এরপরে যে ভার্বটি বসে সেটি হচ্ছে সর্বদা এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেটি পার্সন অনুসারে বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো নীতিকথামূলক বুঝেছি, তাহলে এটি অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। যে মানুষ যদি খারাপ পথ ছেড়ে না দেয় তাহলে সে অবশ্যই কষ্ট পাবে। তাহলে এখানে আমরা এই দুটোর কথাই এখানে অর্থ বুঝছি। তাহলে যদি সেটি বর্তমানের হয় তাহলে বর্তমানের কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ডু নট অথবা ডাজ নট বসে। তাহলে এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ডাজ নট বসবে, ডাজ নট
গিভ আপ। এরপরে সে অবশ্যই পরিণামে কষ্ট পাবে, তাহলে এটি হলো ফিউচার নির্দেশ করে। তাহলে ফিউচার নির্দেশ করলে এটি হবে ফিউচার টেন্সে। তাহলে ফিউচার টেন্স যদি হয় তাহলে উইল সাফার, এটি ফিউচার টেন্স। এখন আমরা কীভাবে বুঝলাম? এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে যতগুলো অংশ হবে প্রত্যেক অংশেই ফাইনাইট ভার্ব থাকবে। সেক্ষেত্রে এখানে ডাজ নট গিভ আপ এটি হলো একটি ফাইনাইট ভার্ব, উইল সাফার এটি হলো আরেকটি ফাইনাইট ভার্ব। তাহলে মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউন যখন থাকবে তারপরে যদি সরাসরি কোনো ভার্ব বসে সেই ভার্বটি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে তার পার্সন অনুসারে বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ করতে হবে এবং শিওর হয়েছি আমরা যে এটি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হয়। তো প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে হলে দুটি অক্সিলারি ভার্বের যে কোনো একটি ব্যবহার করতে হবে, হয় ডু নট অথবা ডাজ নট। তো এখানে ম্যান হলো সিঙ্গুলার, যদি মেন থাকতো তাহলে এখানে ডু নট বসাতাম। তাহলে এখানে রয়েছে ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ডাজ নট বসিয়েছি। ডাজ নটের পরে যে কোনো সেন্টেন্স পারফেক্ট টেন্স ব্যতীত অন্য কোনো টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ করলে এখানে মূল ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট মিন্স একেবারে আসল যে চেহারা সেটি। তাহলে তোমাদের গ্যাপে যে শব্দটি দেওয়া থাকে, দ্যাট মিন্স বক্সে যে শব্দ দেওয়া থাকে বা ব্র্যাকেটের মধ্যে সেটি আসল চেহারায় দেওয়া থাকে, তাহলে সেটি লিখে দিলেই যথেষ্ট। এরপরে পরের সেন্টেন্সটি আমরা এখানে অর্থ করে বুঝলাম, যেটি হলো ফিউচার টেন্সের কথা বলেছে। কারণ যে মানুষ যদি খারাপ পথ ত্যাগ না করে তাহলে সে কষ্ট পাবে। তাহলে যেহেতু কষ্ট পাবে মানে ভবিষ্যতে, এখন ত্যাগ না করলে ভবিষ্যতে সে কষ্ট পাবে, এই জন্য এখানে ফিউচার টেন্স হবে, সেটি আমরা অর্থ অনুসারে বুঝেছি। এই হলো বিষয়টি, অর্থ অনুসারে, অর্থটাই হলো মেইন। তাহলে এখানে যে শর্টকাট সেটি ছিল হলো যে রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউন প্রোনাউন সেটি অনুসারে ভার্ব বসবে, আরেকটি হচ্ছে এখানে অর্থ অনুসারে আমরা এখানে প্রয়োগ করেছি যে এটি ফিউচার টেন্স। তার ফিউচার ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পরে মডার্ন ইংলিশে সর্বদাই উইল বসে, তারপর হলো মূল ভার্বের বেস ফর্ম। যেহেতু এটি অ্যাক্টিভ ভয়েস, আবার কারণ যে কষ্ট মানে পথ না ত্যাগ করবে খারাপ পথ সেই সাফার করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই এরপরে আবার কমেন্ট করে জানাবে যে কোথাও কোনো বুঝতে সমস্যা হলো কিনা, সেগুলি আমি আবার বর্ণনা করব। ইন দ্য লং রান, অবশেষে বা পরিণামে হি উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে মৃত্যুর দিকে বা মৃত্যুর দেশে নিয়ে যাওয়া হবে। তাহলে এটি সে নিজে নিজে মৃত্যুর দিকে যাবে না, তাহলে এটি আমরা বুঝতে পেরেছি যে কাজটি অন্য কেউ করবে, তাহলে সেটি অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস হলে এখানে উইল এগুলোকে আমরা বলি মডাল অক্সিলারির মতোই ব্যবহৃত হয়, এই জন্য এখানেও মডালের পরে বি বসেই তারপরে প্যাসিভ ভয়েস করতে হবে। এটি হচ্ছে সেই শর্টকাটটি, যে মডালগুলির পরে বি তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে মৃত্যুর দেশে বা মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হবে পরিণামে। তাহলে কে নিয়ে যাবে? অবশ্যই সে নিজেকে নিজে নিয়ে যাবে না, এই জন্য এখানে এটি প্যাসিভ ভয়েস করে লিখবে হি উইল বি টেকেন, তাকে নিয়ে যাওয়া হবে মৃত্যুর দিকে। তারপরে এখন এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস হতো যদি এখানে হিমসেলফ দেওয়া থাকবে, হি উইল টেক হিমসেলফ, সে নিজেকে নিয়ে যায়, সেটি যদি দেওয়া নাই তাহলে মানে অবশ্যই এখানে তাকে অন্য কেউ মৃত্যুর দিকে নিয়ে যাবে। এবার হচ্ছে দ্য ওল্ড সেইলর। এখন আমরা আসতেছি অন্য কাহিনীতে, অতীতের কোনো একটি ঘটনা। অতীতের ঘটনাগুলো অবশ্যই পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। দ্য ওল্ড সেইলর ড্যাশ এ রং ডুয়ার, তাহলে এখানে এটি হচ্ছে অতীতের ঘটনা এবং বি ভার্ব। তো বি ভার্বের ক্ষেত্রে অতীতের ঘটনার ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার বসে, ওল্ড সেইলর সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসবে। বি ভার্বের ক্ষেত্রে যদি এর আগে কোনো মূল ভার্ব না থাকে বা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বি ভার্বের স্থানে শুধু এমিজার ওয়াজারের ছাড়া অন্য কোনোটি ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে এটি অতীতের ঘটনা, এই জন্য ওয়াজ অথবা ওয়ার বসবে, প্রেজেন্টে হলে এমিজার বসবে। সেইলর হলো সিঙ্গুলার, জন্য এখানে ওয়াজ ব্যবহৃত হবে। ওয়াজ এ রং ডুয়ার ইন হিজ লং জার্নি, হি কমিটেড এ ক্রাইম, কিল এ সি বার্ড, কল অ্যালবার্টস। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কমিটেড, সে করেছিল, ক্রাইম অপরাধ, তাহলে এটি হলো একটি ভার্ব, কারণ কাজ করা বুঝিয়েছে এবং টেন্সের প্রয়োগ হয়েছে। যে ভার্বের সাথে টেন্সের প্রয়োগ করা যায় সেটি হচ্ছে ফাইনিট ভার্ব, যে ভার্বের সাথে টেন্সের প্রয়োগ করা যায় না সেটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটি হচ্ছে একদম এক কথায় ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চেনার উপায়। তাহলে এখানে যেহেতু এটি ভার্বের এখানে পাস্ট ফর্ম করা গিয়েছে অবশ্যই এটি ফাইনিট ভার্ব। তো এখন ফাইনিট ভার্ব রয়েছে আর এটাও ভার্ব, কিন্তু এর মধ্যে কোথাও কোনো কনজাংশন নেই, দ্যাট মিন্স এটি হলো একটি সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। তাহলে ফাইনিট ভার্ব থাকবে এখানে একটি, বাকি 100 ভার্ব থাকলে সেই 100 ভার্বকে নন ফাইনিট করে দিতে হবে। এখন নন ফাইনিট করতে হয় আমাদের 3 ভাবে করা যায়। একটি হচ্ছে পূর্বে টু বসিয়ে, আরেকটি হচ্ছে আইনজি যুক্ত করে, আরেকটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে। টু বসাবো যদি উদ্দেশ্য বোঝায়, আর যদি চলতি কোনো কাজ বোঝায় তাহলে আইনজি যুক্ত করব, আর যদি স্থির কোনো কাজ বোঝায় তাহলে পাস্ট পার্টিসিপল লিখবো। তাহলে এখানে সে হত্যা করে বা করিয়া এগুলো বোঝালে সেটি চলতি কাজ বোঝায়, সেক্ষেত্রে এটি আমাদের
কিলিং হবে, কিলিং এ সি বার্ড, কিলিং এ সি বার্ড। এরপরে তাকে বলা হয় বা ডাকা হয়, এটি হলো কোনো চলিত কাজ বলা হয় না, এক্ষেত্রে এটিকে আমরা পাস্ট পার্টিসিপল করে দিতে পারি, কল্ড অ্যালবার্টস। কারণ বলা হয় তার মানে এখন বলতেছে বা ডাকতেছে, এরকম কিন্তু চলতি ঘটনা নয়, এই জন্য এটাকে স্থির বলা হয়, এই জন্য এখানে কল্ড হবে। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, তাহলে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড, কারণ হচ্ছে বলা হয় এটি হলো একেবারে স্থির, বলতেছে বা ডাকতেছে সেক্ষেত্রে আমরা কলিং ব্যবহার করি। তাহলে এখানে কিল্ড কেন লিখলাম? প্রথম কথা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে একটি, কারণ এখানে কোথাও কোনো কনজাংশন নেই, সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব থাকার পরে অন্য যত ভার্ব থাকবে সবগুলো নন ফাইনাইট করবো। নন ফাইনাইট করার তিনটি উপায় আমি বলেছি, পূর্বে টু বসিয়ে ভার্বের বেস ফর্ম, তারপরে ভার্বের সাথে আইএনজি পাস্ট পার্টিসিপল, টু বসাবো যদি উদ্দেশ্য বোঝায়, আর আইএনজি লিখবো যদি চলিত কোনো কাজ ঘটমান চলতেছে এরকম, আর স্থির হলে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল। তাহলে এটি ঘটমান চলতেছিল, সে হত্যা করেছে তখন, তার মানে তার হত্যার কাজটা ওই পরিস্থিতিতে চলতেছিল, শাস্তিও তার ভিতরে আসতেছিল, এই জন্য কিলিং লিখলাম। তারপরে কিলিং এ সি বার্ড, কিল্ড লিখলেও কিছু কোনো কোনো ক্ষেত্রে হবে, কারণ পাস্ট পার্টিসিপল হোক যে কোনো নন ফাইনাইট হবে, কিন্তু উদ্দেশ্য ছাড়া কখনো ইনফিনিটিভ ইউজ করা যায় না। প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ইউজ করা যায়, তবে সেক্ষেত্রে দুর্বল কারেক্ট এবং শক্ত কারেক্ট বলতে একটি কথা রয়েছে। তারপরে হচ্ছে যে কল কেন লিখেছি, এখন এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে যে শর্টকাট বিষয়টি ছিল সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স এ ফাইনিট ভার্ব একটি, বাকি সব নন ফাইনিট ভার্ব হবে। এটি হলো তোমার মনে রাখার বিষয়। সিম্পল সেন্টেন্স ছিল এই জন্য ফাইনিট ভার্বটি দেওয়া আছে, বাকি সব আমি নন ফাইনিট করে দিয়েছি। দ্যাট ক্রাইম আলটিমেটলি ব্রিং ব্যাড লাক, এই অপরাধ তার জন্য খারাপ বা দুর্ভাগ্য এনেছিল। তাহলে ওই দুর্ভাগ্য ওই তোমার অপরাধটি এনেছে, তাহলে এখানে অপরাধকেই অ্যাক্টিভ হিসেবে দেখানো হয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটি এখানে পাস্ট ফর্ম হবে, কারণ এটি অতীতের ঘটনা। তাহলে ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। তাহলে দ্যাট ক্রাইম আলটিমেটলি ব্রট ব্যাড লাক টু দেম, তাদের জন্য দুর্ভাগ্য এনেছিল। তাহলে এখানে আমরা পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম লিখেছি, কারণ এটি অতীতের ঘটনা এই জন্য। তাহলে অতীতের ঘটনার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সাবজেক্ট পরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, এটি খুব সহজ, সবাই বুঝতে পারবে। দ্য শিপ লিভ ইন দ্য আইসি, জাহাজটিকে যে বরফের সাগরে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এখন কে ছেড়ে দিয়েছিল সেটি এখানে দেওয়া নেই, তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস আকারে লিখতে পারবো। প্যাসিভ ভয়েস যদি হয়, যেহেতু অতীতের ঘটনা, অতীতের ঘটনার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ব্যবহার করে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তাহলে এখানে দ্য শিপ সিঙ্গুলার জন্য ওয়াজ লিখবো, দ্য শিপ ওয়াজ লেফট, জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়েছিল, ইন দ্য আইসি ওয়াটার, বরফের সাগরে। তারপর হচ্ছে তাহলে এটি শর্ট টেকনিক হচ্ছে পাস্ট টেন্স প্যাসিভ। পাস্ট টেন্সের প্যাসিভ হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। সাবজেক্ট এবারে ওয়াজ ওয়ার, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওয়াজ বসাবে সিঙ্গুলার ক্ষেত্রে, ওয়ার বসবে মূল যদি প্লুরাল থাকে। দ্য উইন্ড ড্রপ ডাউন, বাতাস বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এখানে বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, বাতাসকে এখানে অ্যাক্টিভ হিসেবে দেখানো হয়েছে। তাহলে অ্যাক্টিভ হিসেবে দেখানোর কারণে এখানে আমরা অতীতের ঘটনা, তাহলে মূল ভার্বের শুধু পাস্ট ফর্ম লিখলেই হবে। দ্য উইন্ড স্টপড ডাউন, বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, কারণ বাতাস প্রবাহিত হয়। দ্য উইন্ড ব্লোস, কারণ বাতাস এখানে অ্যাক্টিভ হিসেবে দেখানো হয়। সেই ক্ষেত্রে যেখানে ইনএনিমেট সাবজেক্টকে ইনএনিমেট কোনো অবজেক্টকে, দ্যাট মিনস অব্যক্তিবাচক কোনো জিনিসকে অ্যাক্টিভ হিসেবে দেখানো হবে, অ্যানিমেট সাবজেক্ট হিসেবে দেখানো হবে, দ্যাট মিনস প্রাণীবাচক নাম হিসেবে ইউজ করা হবে যে এটি কাজ করছে, সেক্ষেত্রে ওটিকে অ্যাক্টিভ হিসেবে দেখানো হলে আমরা অ্যাক্টিভ ভয়েস আকারে লিখতে পারবো। যেমন ইংরেজি আমাদেরকে হেল্প করে, তাহলে ইংলিশ হেল্পস আস টু গেট গুড জব, ভালো চাকরি পেতে ইংরেজি সাহায্য করে। সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা ওই যে বস্তুবাচক কোনো নামকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে যে 10টি আমি এখানে সর্বশেষ প্রান্তে চলে এসেছি, তো এই যে এখানে ব্যাখ্যা করে আমি দেখালাম, এর মাধ্যমে তোমরা এই যে রুলসগুলো এখানে ছিল, শর্ট যে টেকনিকগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছো।
তো এই রিয়েল প্র্যাকটিসের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে শেখা যায়। তো আশা করছি আজকের লেসনটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এবং এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শিখতে পেরেছো। শিখতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং অন্যদের সাথে শেয়ার করবে, যাতে দ্রুত এই চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে, তারাও এই চ্যানেল থেকে শিখতে পারে। তো এই রুলস যেগুলো আমি এখানে লিখে দিয়েছি সেগুলো প্রয়োজনে তোমরা নোট করে রাখবে। এইভাবে আরও অনেক ইম্পর্টেন্ট রুলস এই চ্যানেলে রয়েছে, সেখান থেকে শিখবে। বেসিক রুলসগুলো লিখে রাখবে। কিছু কিছু রুলস তোমাদের বইয়ে নেই, কিন্তু আমি ওখান থেকে এইগুলো সমাধান করতে গিয়ে বের করে নিয়ে এসেছি, সেগুলো তোমরা প্রয়োজনে নোট করে রাখবে। এই চ্যানেলের সাথে সর্বদা থেকে পড়াশোনা করো। আজকে এখানে শেষ করছি। আই উইশ ইউর ব্রাইট ফিউচার। আই উইশ ইউর গুড হেলথ। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।